তো আমরা এই অধ্যায়গুলোতে বলছিলাম এর আগে যে এটা হচ্ছে বোর্ডের যে বইটা আছে এই বইটার মধ্যে কিছু প্রশ্ন আছে। এখানে হচ্ছে অধ্যায় 1 এর মধ্যে প্রশ্ন আছে 12টা প্রশ্ন আছে। আর এখানে কিছু সৃজনশীল প্রশ্ন আছে। যাদের কাছে বই আছে তারা তো এখান থেকে দেখবেন। আর হচ্ছে যাদের বই নিয়ে পিডিএফটা হচ্ছে গ্রুপে এখন দিয়ে দিব। তো এখানে প্রশ্নের অ্যান্সার এগুলো তো আপনাদের গাইড বই বা বিভিন্ন বইয়ের মধ্যে আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন অথবা এখান থেকে উত্তর বের করে নিতে পারবেন, সমস্যা নেই। তবে এই এমসিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ যেহেতু সরকারি কলেজ আমরা হচ্ছে বোর্ড বইটা বেশি ফলো করে, সেক্ষেত্রে এই এমসিকিউ গুলো খুব ভালো করে দেখেন, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো, মানে এই প্রথম অধ্যায়ের ক্ষেত্রে। তো এগুলো একটু দেখে নেবেন। আর এখানে কিছু সৃজনশীল আছে এই অধ্যায়ের, এগুলো খুব ইম্পর্টেন্ট। বললাম যে যেহেতু সরকারি কলেজ তাদের কিছু মানে সরকারি বাধ্যবাধকতা আছে যাতে এই বই থেকে একটু ফলো করে প্রশ্ন করে, যেহেতু গভর্নমেন্টের বই এটা। তো এই গেল এই বইয়ের মানে প্রশ্ন এবং হচ্ছে এমসিকিউ। তো আমরা হচ্ছে এই বইটার দিকে, যাদের বইটা আছে এই বইটার মধ্যে আমরা যদি দেখি যে এখানে কিছু প্রশ্ন পড়াগুলো আছে, তো এই বই থেকে বিভিন্ন জিনিসগুলো একটু যাদের কাছে আছে একটু রিডিং করে নিতে পারেন, যদি আমরা এগুলো সব পড়া আছে। যেমন চিকিৎসা ক্ষেত্রে কি কি ব্যবহার করি আমরা, গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে, তারপর বিভিন্ন ই কমার্স সাইট গুলার নাম, তারপর হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট গুলার নাম, এগুলা খুবই ইম্পর্টেন্ট। তারপর ভার্চুয়াল রিয়েলিটি আমরা কোনটা কোনটা ব্যবহার করি, মানে কত মাত্রিক ছবি ইউজ করি, কোথায় কোথায় ব্যবহার করি, যেমন টেলিপ্রেজেন্স ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়, হেড মাউন্টেড ডিসপ্লে, আর কি কি জিনিস ব্যবহার করি, এগুলো তো আমরা এখানে পড়ছি। তারপর এখানে চোখ বুলাইতে পারি প্রত্যেক জীবনে আমরা কোথায় কোথায় এগুলো ব্যবহার করি, চিকিৎসা ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে। অনেকে মনে করি যে ব্যবসা বাণিজ্যে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় না, কিন্তু হয়। এগুলা গেল। তারপরে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যে কোথায় কোথায় ব্যবহার করে, ডিপ লার্নিং এ, এই যে এনএলপি তে ব্যবহার করা হয়, স্পিচ টু টেক্সট এ, রোবোটিক্স এ ভীষণে ব্যবহার করা হয়, এগুলাতে সাধারণত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। আর হচ্ছে প্রোগ্রাম গুলার নাম, এটা আপডেটেড একটা প্রোগ্রাম গুলার নাম। তারপরে এখানে কি কয়েকটা স্তর আছে, লুকায়িত স্তর আছে, যে এগুলা একটু দেখে নিয়ে এমসিকিউ জন্য খুবই ইনপুট থাকে, আউটপুট থাকে, লুকায়িত স্তর থাকে। তো সে ডিপ লার্নিং এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অংশ। আর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রোগ্রামগুলো, যখন প্রোগ্রামগুলোতে আপডেট, যদি ওই বইটাতে আছে আমরা যেটা পড়াই সেটাতে আছে। তো এগুলো আমরা এখান থেকে দেখতে পারি, এই বই থেকেও দেখতে পারি কিছু। তারপরে কোথায় কোথায় এগুলো ব্যবহার করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা খুবই ইম্পর্টেন্ট, কারণ উনি এই টাইপের অ্যান্সারগুলো দিবেই। কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা কোথায় ব্যবহার করি, মানে এই টাইপের প্রশ্নগুলো কোথায় কোথায় ব্যবহার, ক্ষেত্র, যুদ্ধ বিমান চালনা, এগুলো দেখতে হবে। রোবোটিক্স এর হচ্ছে একটু যে অংশ অংশ রবট, ওই যে অ্যাকচুয়েটর আছে কোন অংশ, সেগুলো দেখতে হবে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রবটের 3টা বিশেষত্ব থাকে, সেটা আমরা বিশেষ মানে বৈশিষ্ট্য থাকে সেগুলো। আর রবটের হচ্ছে ব্যবহার, এগুলো আমাদের ওই বইয়ে আছে, এই বইয়েও আছে, আমি এই বইতে একটু দেখাচ্ছি। এই ব্যবহারগুলো এগুলো কিন্তু একবারে সেই লেভেলে পড়ে যাইতে হবে, কারণ এখান থেকে একটা এমসিকিউ থাকবেই। এই ব্যবহারগুলো কোথায় কোথায় ব্যবহার করি, সামরিক ক্ষেত্রে বা বহুপদী প্রশ্নগুলোতে, এগুলো নিয়ে কিন্তু ঝামেলা করবে, আগে বলে দিলাম। তারপর যাইতে কায়োজনিক এজেন্ট কোনগুলা, ঠিক আছে, তাপমাত্রা, এই যে -41 থেকে 196 ডিগ্রির মধ্যে করা হয়, এবং ক্রায়োজেনিক এজেন্ট নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আছে। ক্রায়োজেনিক এজেন্ট গুলো যে নামে পরিচিত, তার কোথায় কোথায় কোন রোগের ক্ষেত্রে আমরা ক্রায়ো সার্জারি ব্যবহার করি, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কায়োপব ও কায়োগ্রান ইউজ করা হয় সেটা একটু জানতে হবে। এটা গেল। তার মহাকাশের যে কে প্রথম নভোচারী গেছিল, এগুলো একটু সালটা বা নভোচারীর নামটা একটু মনে রাখলে হবে, যদি এই টাইপের প্রশ্ন দিতে পারে। তারপরে যে জিপিএস দ্বারা কি করি আমরা, তারপরে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থায় যে পিএলসি, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, এই টাইপের এটা একটু দেখে নিতে হবে এখানে। তারপরে যে ক্যাট, ক্যাট কি জিনিস, এগুলো একটু দেখতে হবে এখান থেকে। তারপরে প্রতিরক্ষায় আমরা কিভাবে এই এটা ব্যবহার করি, বিভিন্ন ড্রোন টোন ব্যবহার করি, বিভিন্ন স্যাটেলাইট ইউজ করে আমরা যে বিভিন্ন খোঁজ খবর নেই, আবহাওয়ার খোঁজ খবর। প্রতিরক্ষা বাহিনীতে আসলে অ্যাকচুয়ালি আইসিটি টেকনোলজি আমরা কিভাবে ব্যবহার করি সেটা একটু দেখা লাগতে পারে, যেহেতু এগুলো অলরেডি সিলেবাসে ইনক্লুড। তারপর হচ্ছে এই যে এমআইএসটি, এটা একটা, এই জিনিসটা কি এটা একটু দেখতে হবে। তারপর বায়োমেট্রিক্স এর হচ্ছে আমরা কোন কোন বায়োমেট্রিক গুলো ব্যবহার করি, কোনটার নিরাপত্তা কেমন, যেমন ডিএনএ নিরাপত্তা কেমন, মুখমণ্ডল বা হাতের ফিঙ্গারপ্রিন্টের কত, কোনটার একুরেন্সি কত, সেগুলো জানতে হবে। কোনটা আচরণগত, কোনটা হচ্ছে মানে
সে আচরণগত গুলোর মধ্যে কি কি আছে সেগুলো একটু ভালো করে এগুলো দেখতে হবে, এগুলো তো আমরা আবার আগে পড়ছি আমরা। আর বায়োমেট্রিক্স আসলে কোথায় কোথায় ব্যবহার হয়, ড্রাইভিং লাইসেন্স মানে অনলাইন ব্যাংকিং জাতীয় পরিষদ কোথায় কোথায় ব্যবহার করে সেগুলো একটু দেখতে হবে, খুবই ইম্পর্টেন্ট হবে। তারপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, যেখান থেকে স্যার রেগুলার প্রশ্ন করে মেইনলি। এটা দেখতে হবে বায়ো ইনফরমেটিক্স হলে কোন কোন বিষয়গুলো, যেমন এখানে যে ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করা হয়, ইঞ্জিনিয়ারিং, তারপরে গণিত, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স, জীববিজ্ঞানের সবকিছুই ব্যবহার করা হয় বায়ো ইনফরমেটিক্সে। তা এটা আসলে কি কি নিয়ে কাজ করা হয়, আর আসলে মেন জিনিসটা গেলে আমরা অনেক পড়ছি আর আগে, তাহলে দেখতে হবে। আর এইখানে যে কয়েকটা শাখা দিয়ে যে জিনিসটা নিয়ে আমরা কয়েকটা শাখায় বিভক্ত করছি, যে আণবিক ও জীববিদ্যা, মেডিসিন, তারপরে ডেটাবেস, প্রোগ্রাম, গণিত, পরিসংখ্যান, এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে, কারণ এইখান থেকেই বহুপদী প্রশ্ন, এই অধ্যায় থেকে বহুপদী প্রশ্ন টপিক থাকলে এটা একটা তার মধ্যে মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে আরেকটা জিনিস হচ্ছে বায়ো ইনফরমেশন কোথায় কোথায় ব্যবহার, এই যে জিনোম সিকোয়েন্স, প্রোটিন সিকোয়েন্স, এগুলোর সাথে আমরা কি করি, এই মানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাথে একসাথে একটা গোলায় ফেলাই, ফেলাইয়া জিনিসটাকে এত কমপ্লিট বানায় ফেলাই সবকিছু মিলে জিনিসটা নষ্ট হয়ে যায়। তারপরে আরো কোথায় কোথায় মলিকুলার মেডিসিন, জিন থেরাপি, ওষুধ তৈরিতে, এইগুলাতে এখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি, ধরে রাখতে পারো এখান থেকে একটা প্রশ্ন আসবেই। সো এটার দিকে নজর দিতে হবে, বায়ো ইনফরমেশন ব্যবহার আর কি কি জিনিস নিয়ে কাজ করা হয়। তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং সেম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসলে কি নিয়ে কাজ করা হয় সেটা আমরা এখান থেকে নতুন জীব উৎপন্ন করি। তারপরে কৃষি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা ভূমিকা রাখি, যে জেনেটিক্যালি মডিফাই অর্গানিজম আছে, জিএমও, এগুলা দেখতে হবে একটু। আর একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে ব্যবহার, মানে এটা তার জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসলে প্রতিকূল পরিবেশে যে প্রয়োজনীয়তা যে কি করে এই দেখতে হবে। যেমন হচ্ছে ফলের উৎপাদন বৃদ্ধি করে, তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আগাছা মানে সহিষ্ণু হচ্ছে, মানে জাত উৎপন্ন করে, পোকামাকড় প্রতিরোধী, এগুলো কিন্তু আছে। আবার এখানে ব্যাড ইফেক্ট গুলো আছে সাথে সাথে, যেমন হচ্ছে এই পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে, আমাদের হচ্ছে যে অরিজিনাল যে জাতগুলো আছে সেই জাতগুলোকে নষ্ট করে। তারপর হচ্ছে বিভিন্ন ভাইরাসের সৃষ্টি হয়, সেগুলা এটা সুবিধা এবং অসুবিধা দুইটাই জানতে হবে, কারণ এটা বহুপদী প্রশ্নের মধ্যে দেওয়ার সম্ভাবনা বেশি এগুলো। তারপরে দেখেন ন্যানো টেকনোলজি, যে আকৃতিটা আসে, ন্যানো টেকনোলজি কাকে বলা হয়, এই যেটা এই যে 10^9, এটা আর হচ্ছে দুইটা এখানে প্রযুক্তি ব্যবহার করা হয়, টপ টু বটম, আর হচ্ছে বটম টু টপ, আর হচ্ছে এখানে কোন কোন জিনিসগুলোকে ক্ষুদ্র করা হইতেছে, কোথায় কোথায় আমরা ব্যবহার করি ন্যানো টেকনোলজি জিনিসগুলোকে, সেগুলো একটু দেখতে হবে। আর হচ্ছে ব্যবহারিক ক্ষেত্র যেটা বললাম, এটা বিভিন্ন কোথায় চিকিৎসা ক্ষেত্রে, খাদ্য শিল্পে কোন কোন জায়গায় কোন ফ্যাক্টর আমরা ব্যবহার করি সেটা। এই যে বায়ু দূষণ, ট্যানারি বর্জ্য শিল্পের এই প্রশ্নটা এবার আসছিল এইবার 24 সালে। কোথা দিয়ে একটা লাইন তুলে দিছে, ট্যানারি বর্জ্য দূষণ মুক্ত করার ক্ষেত্রে কোনটা ব্যবহার করে, এই লাইনটা দিয়ে তুলে দিছে। আমার ওই মাহবুব রহমানের বই আছে, এখানেও আছে। তাই এইরকম এই লাইনগুলা খুব ইম্পর্টেন্ট, প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয়, তো এগুলো একটু দেখতে হবে। তারপরে কম্পিউটার ইথিক্স এর ব্যাপারে এগুলা একটু হালকা পাতলা করে দেখতে হবে, যদি এগুলো সিলেবাসের বাইরে, মানে নতুন যে সিলেবাস আছে, তারপরে এখান থেকে প্রশ্ন কিন্তু করে, তারপরে এখান থেকে একটু নজর রাখতে হবে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলা কোথায় কোথায় কি হয়, অপরাধ প্রবণতা, হ্যাকিং ট্যাগিং, এগুলা একটু দেখলে হবে, বেশি দেখার দরকার নেই। তা আমরা যেহেতু কথাগুলো আগেই বললাম যে প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, স্যার যে যে প্রশ্নগুলো দেয়, তা এগুলোর মধ্যে সেই প্রশ্নগুলো কিন্তু এই বললাম, যে প্রশ্নগুলো যে টাইপের বললাম এই টাইপের দিকেই আপনারা একটু নজর বেশি রাখবেন, তাইলে আপনাদের প্রথম অধ্যায়ে যে টাইপের প্রশ্নই করুক না কেন, তোমরা কিন্তু উত্তর দিতে পারবে। এর আগে কোনো এই টাইপের প্রশ্নগুলো এই দিছে, মানে আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোথায় ব্যবহার করি, বায়ো ইনফরমেটিক্স কোথায় ব্যবহার করি, মানে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে কোন প্রোগ্রামগুলো ব্যবহার করা হয়, তারপর টেলিপ্রেজেন্স কি, তারপরে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এর উদ্দেশ্য কি, বা হচ্ছে এটা মানে ব্যাড ইফেক্টটা কি, এগুলাই টাইপের প্রশ্ন উনি এর আগে দিছে এই অধ্যায় থেকে। মানে উনি বিগত পরীক্ষাগুলোতে উনি এই টাইপের প্রশ্ন দেওয়ার চেষ্টা বেশি করছে, মানে এই টাইপের গুলাতে। তারপর হচ্ছে আমরা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার আসলে মানে কি কি, কৃত্রিম বুদ্ধিমত্তার কি কি ক্ষমতা আছে, তার হচ্ছে নতুন গবেষণা করার ক্ষমতা আছে কিনা, কোন নির্দিষ্ট মানে নির্দিষ্ট বিষয় সম্পর্ক নিয়ে তার গবেষণা, এই যে আমরা এই বই থেকে আমরা কিছু আমরা এখান থেকে দেখি কৃত্রিম বুদ্ধিমত্তা যে যে টাইপের প্রশ্নগুলো একটু, যেমন হচ্ছে এখানে এই যে ভার্চুয়াল রিয়েলিটি আমরা যে উপাদানগুলো দেখতে পারি, এখানে এই বইটা আমরা উপাদানগুলো আছে আমাদের। তারপরে কোন কোন সফটওয়্যার ব্যবহার করি সেগুলো এখানে আছে, যে মায়া টল। তারপর হচ্ছে এইখানে আরো আমরা কোথায় কোথায় সমাজ মানে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি সেগুলো, আর হচ্ছে এখানে যে ব্যাড ইফেক্ট গুলো এখানে দেওয়া আছে, কোথায় কোথায় কি কাজ করবে। তারপরে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে
মানে এরা কে কাজ শুরু করে, এরা অ্যালান টিউরিং নামে বিজ্ঞানী প্রথম কাজ শুরু করে 1950 সালে মেইনলি এটা ধারণা শুরু হয়, এবং 1956 সালে এটা হচ্ছে মানুষের সামনে, আমাদের সামনে প্রকাশ করে জন ম্যাকার্থি। তাহলে জনক এমনিতে বলা হয় অ্যালান টিউরিংকে, কিন্তু আমাদের সামনে সর্বপ্রথম প্রকাশ করে সেই হচ্ছে জন ম্যাকার্থি। দুইটা সাল নিয়ে ঝামেলা বাজায়েন না। আর যে ডিজিটাল বাংলাদেশ, এই প্রশ্নটা একটু ভালো করে পড়বেন, এটা ইম্পর্টেন্ট আছে। এই তো যে কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় কোথায় আমরা ব্যবহার করি, এই বইটি দেখলেও আমরা দেখতে পারবো কোন জিনিসটা কি। মানে ওখানে তো পড়ছি, আমি ওখান থেকে দেখাই দিলাম। তো একই জিনিস দুইটা বইয়ে কি কি আছে, আমরা যেহেতু এই বইটার অনেক ডিটেলসে পড়ছি, আশা করি সমস্যা হবে না। তো এটা গেল প্রথম অধ্যায়, উনি এই টাইপের প্রশ্নগুলি প্রথম অধ্যায় থেকে করে মেইনলি। তারপরে আমরা চলে যাই হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তার দ্বিতীয় অধ্যায়ে এই যে একটা জিনিস, এই যে কোনটার হচ্ছে ব্যান্ডউইথ কত, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটু দেখেন, এরা রেগুলার, এইবারও একটা প্রশ্ন দিয়ে রাখছে, গতবার একটা প্রশ্ন দিয়েছিল এখান থেকে, মানে ফাইনালে, আর উনি তো দিতেই পারে। তারপরে যে এই যে ব্যান্ডউইথের একক কি, আর এই যে এখানে যেটা হচ্ছে আমরা ডেটা কমিউনিকেশনের এই যে ধারণা কোনটা, এই যে পাঁচটা যে আছে উপাদান, তো এই পাঁচটা সংজ্ঞাগুলো পড়তে হবে, যেমন উৎসের সংজ্ঞা কি, তারপরে হচ্ছে মাধ্যমের সংজ্ঞা কি, এগুলো একটু ভালো করে দেখতে হবে। তারপরে বিপিএস বলে সেটা দেখতে হবে। তারপরে যে মেথডের ক্ষেত্রে হচ্ছে কোনটা কোন মেথড, কোনটা সমান্তরাল করছে, কোনটা প্যারালাল ট্রান্সমিশন করছে, আর এগুলা আবার হচ্ছে এই সিরিয়াল ট্রান্সমিশনের মধ্যে হচ্ছে যে ক্লাসিফিকেশন আজকে সিরিয়ালের, সেগুলো হচ্ছে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, এগুলো হচ্ছে প্রতিটারই হচ্ছে সুবিধা অসুবিধা এবং পুরো ব্যাখ্যাটা পড়তে হবে, এবং কোনটাতে কি নিয়ে কাজ করা হয়, যেমন হচ্ছে কোনটাতে মেমোরি লাগে, কোনটাতে মেমোরি লাগে না, কোনটাতে সময় কেমন লাগে, কোনটাতে স্টপ বিট পাঠানো হয়, কোনটাতে স্টপ বিট পাঠানো হয় না, কোনটাতে হচ্ছে হেডার ফাইল পাঠানো হয়, কোনটাতে হেডার ফাইল ইনফরমেশন পাঠানো হয় না, তারপরে কোনটা যে মেমোরি ক্যাশ, সিপিইউ মেমোরি ব্যবহার করা হয় কোনটাতে, এই টাইপের গুলাতে কোনটাতে কত বিট পাঠানো হয়, এই টাইপের প্রশ্নগুলা কিন্তু এমসিকিউ গুলো এই মানে এইখানকার বেশি ইম্পর্টেন্ট। আর কোনটার ক্ষেত্রে কোনটা আমরা ব্যবহার করি, উদাহরণ মানে কোন প্রযুক্তি কোথায় ব্যবহার, যেমন আইসোকোনাস সাধারণত আমরা লাইভ যে টেলিকাস্ট আছে সেগুলাতে আমরা ব্যবহার করি, বা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন যে লেখা আছে, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন লাইভ যেগুলো চলে সেগুলাতে ব্যবহার করি। তার সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস কোথায় আমরা ব্যবহার, যেমন কিবোর্ড থেকে কম্পিউটার ডাটা প্রেরণের ক্ষেত্রে আমরা অ্যাসিনক্রোনাস ইউজ করি। এই টাইপের উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের এমসিকিউর জন্য, বা বিশেষ করে সুবিধা অসুবিধা, অ্যাসিনক্রোনাস সিনক্রোনাসের সুবিধা অসুবিধা এমসিকিউ দিলে এখান থেকে এই টাইপের দিতে পারে, বহুপদী টাইপের, এই টাইপের মানে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কোনটা ঘটে, সিনক্রোনাসের কোনটা কোনটা ঘটে, এই টাইপের প্রশ্ন এখান থেকে উনি দেওয়ার সম্ভাবনা বেশি যদি দেয়। তারপরে অন্য টাইপের প্রশ্ন থাকতে পারে, আরো আরো টাইপের, তো প্রশ্নের তো কোনো হিসাব নাই, প্রশ্ন যে কোনো টাইপের হইতে পারে। তারপরে আমার আছে ডেটা ট্রান্সমিশনের যে মোড, এই তিনটে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই তিনটার উদাহরণ একেবারে ঝাড়া মুখস্থ করে ফেলবেন। এইখান থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ঝামেলা করেন, মানে কোনটাতে, যেমন হাফ ডুপ্লেক্স ওয়াকি টকি ঘটে, ফ্যাক্সে ঘটে, এসএমএস এ ঘটে, এগুলাতে চলে, এই যে হাফ ডুপ্লেক্স মোডে চলে। আর সিমপ্লেক্সে কোনটা ঘটে, এইবার এই বোর্ডে একটা প্রশ্ন দিয়েছিল, অনেকে এটা নিয়ে ঝামেলা করছে দেখলাম। তা এইটা কিন্তু ভালো করে দেখতে হবে যে এই মানে এই প্রশ্নটা কোথা থেকে কোনটা কি গেল, মানে এই উদাহরণগুলো একটু মানে ঝামেলা মনে হয়, মানে যাদের একটু কম পড়া থাকে তারাই হচ্ছে এই ঝামেলাগুলোই পড়ে, মানে একটু কম পড়া থাকলে। তা এইখান দিয়ে একটা কিন্তু প্রশ্ন আপনারা কনফার্ম পেয়ে যাবেন, সিনক্রোনাস, সরি হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আর এগুলোর মধ্যে আবার যে ডেলিভারি মোডের উপর ভিত্তি করে আবার তিন ভাগে ভাগ হচ্ছে, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, আসলে মাল্টিকাস্ট। এই যে এই তিনটা আর এই তিনটা, এই এই ছয়টা থেকে আপনারা এমসিকিউ মাস্ট পেয়ে যাবেন উদাহরণ খালি। এগুলাতে কোনটা কোনটা, যেমন ইউনিকাস্টে আমরা কি করে গোটাই, টেলিফোন, খেলনা, সিঙ্গেল এসএমএস ইত্যাদি। ইউনিকাস্ট মোড, ইউনিকাস্ট জানি আমরা শুধু মানে একজন পাঠাবে, মানে একজন গ্রহণ করবে, ওয়ান টু ওয়ান যেটা বলি। তারপরে ব্রডকাস্ট, মানে একজন পাঠাবে সবাই পাবে। তা ইউনিকাস্টটা কিন্তু সব মোডেই কাজ করে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তিন মোডে কাজ করে, কিন্তু ব্রডকাস্টটা কাজ করে শুধু সিমপ্লেক্স মোডে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে একটাই শুধু এখানে। আর হচ্ছে মাল্টিকাস্ট, মাল্টিকাস্ট হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সে কাজ করে, যেমন যে ভিডিও কনফারেন্স আছে, চ্যাট বা গ্রুপ ভিত্তিক যেগুলো চলে সেগুলো। তো এটা একটু ভালো করে, খুব ভালো করে, মানে অনেক ভালো করে দেখো এটা, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ জন্য এই ছয়টা। তারপরে
উম, এই যে মাধ্যমগুলার মধ্যে আসলে এই কোনটা থেকে ইউটিউব আর এসটিপি কোনটাতে আছে, কোনটাতে যেমন টুইস্টেড বলে কমন কালার কি, কমন কালার এখানে সাদা, স্পিড কত, এটা কত মিটার পর্যন্ত দূরত্বে ডাটা, যেমন 100 মিটারে মানে বেশি দূরত্বে ডাটা পাঠাতে গেলে আমার কি করতে হবে, এখানে আমার হচ্ছে যে তখন আমার রিপিটার লাগাইতে হবে, এই টাইপের জিনিসগুলা আমার খুব জানা দরকার টুইস্টেড প্যারাগ্রাফ ক্ষেত্রে। তারপরে এটা পেঁচানো থাকে, কোনটা ইউটিউবে এসটিপি, এটা এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে না কোনো খোটায় খোটায় প্রশ্ন দেয়, মানে একেবারে মানে ভিতর লেভেল থেকে ডিপ লেভেল থেকে প্রশ্ন দেয়। তারপরে কোএক্সিবলের ক্ষেত্রে কোনটা হচ্ছে এই যে থিন নেট, কোনটা থিক নেট, থিন নেটের ব্যাস কত, থিক নেটের ব্যাস কত, কোনটা দিয়ে কত মিটার দূরত্বে ডাটা পাঠানো যায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে কোএক্সিয়াল কেবলের আসলে ফ্রিকোয়েন্সি কত, এই বইয়ে নাই সেই ফ্রিকোয়েন্সিটা, আমরা ওই আমাদের মাহাপুর বর্মনা বইয়ে আছে। তারপরে এখানে হচ্ছে কোনটা আনশিল্ড কোনটা শিল্ড হবে, এর হচ্ছে এটা আসলে কোথায় কোথায় ব্যবহার করি সাধারণত, আমরা জানি যে টিভি নেটওয়ার্কে এই কেবল বেশি ব্যবহার করে, ইন্টারনেটের জন্য এই কেবল ব্যবহার করা হয় না, এবার একটা প্রশ্ন আসছিল, তো অনেকেই হচ্ছে কয়ে গেছে এবার সহজ টাকায় দিয়ে আসছে বোকা কইলে। তারপরে দেখেন অপটিক্যাল ফাইবার আছে, অপটিক্যাল ফাইবারের যে কোথায় তার গঠন উপাদান কি কি নিয়ে অপটিক্যাল ফাইবার গঠিত সেগুলো দেখতে হবে। আর হচ্ছে এই যে এইখান থেকে এই যে প্রশ্নটা দেয় হচ্ছে যে ব্যাস, এই যে 8 থেকে 12 কোনটা করে সিঙ্গেল মোড মাল্টি মোড ফাইবারের হচ্ছে ব্যাস, খুবই ইম্পর্টেন্ট, খুবই। আর এইখানে হচ্ছে এই থিকনেট আর থিকনেটের মধ্যে কোনটা ফ্লেক্সিবল আর কোনটা নন ফ্লেক্সিবল, এই যে একটা নমনীয়তার একটা এই যে নমনীয় একটা নন নমনীয়, যেটা মোটা সেটা হচ্ছে নন নমনীয়, আর যেটা চিকন সেটা হচ্ছে নমনীয় ফ্লেক্সিবল, খুবই ইম্পর্টেন্ট ফ্লেক্সিবল আর নন ফ্লেক্সিবলটা। আর হচ্ছে এই অপটিক্যাল ফাইবার থেকে বললাম যেটা এই যে কোরের ব্যাস দেয়, সিঙ্গেল মোড ফাইবার এবং মাল্টি মোড ফাইবারের এই যে ব্যাস, এই টাইপের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে। আর লেজার মাধ্যমে পাঠায়, এগুলা অল্প করে দেখতে হবে। তারপর হচ্ছে এই যে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি কত, আমরা এখানে রেডিও ওয়েভের কোথায় কোথায় আমরা হচ্ছে ডেটাগুলা পাঠাই, কি কি মাধ্যম ইউজ করি, সেগুলো একটু দেখতে হবে এখান থেকে। আর রেডিও ওয়েভের কি কি সুবিধা আছে, যেমন হচ্ছে এটা কি দেওয়াল ভেদ করতে পারে, রেডিও দেওয়াল ভেদ করে ডাটা যাইতে পারে, সেগুলো একটু দেখতে হবে। তারপরে হচ্ছে মাইক্রোওয়েভের ক্ষেত্রে ওই রকম এর সুবিধা কি, তারপরে যে লাইন অফ সাইট জিনিসটা কি, তারপর হচ্ছে টেরিস্ট্রিয়াল আর স্যাটেলাইট মাইক্রোওয়েভটা কি, আমরা হচ্ছে এই যে আমাদের যে স্যাটেলাইট মাইক্রোওয়েভ বিশেষ করে ভূপৃষ্ঠ দিয়ে কত দূরে স্থাপন করতে হয়, তারপর কত মিটার পর পর রিপিটার ইউজ করতে হবে, 40 থেকে 50 কিলোমিটার পর পর রিপিটার ইউজ করতে হয়, আর মাঝখানে উঁচু দেওয়াল বা ভবন থাকলে মানে ডেটা ট্রান্সমিশন বাধাগ্রস্ত হয়, সেটা আমার জানতে হবে টেরিস্ট্রিয়ালের ক্ষেত্রে। স্যাটেলাইট মাইক্রোওয়েভের ক্ষেত্রে ওই যে ওইটাই আমরা ভবিষ্যতে বলেন 34,000 কিলোমিটার উপরে স্থাপন করতে হয় এই সাধারণত এই কৃত্রিম উপগ্রহটা। বাংলাদেশে যে স্যাটেলাইট ইউজ করছে আমরা, এটা মানে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ইউজ করা আছে, সেটা একটু জানতে হবে। তারপরে দেখো ওয়্যারলেস কমিউনিকেশন, ওয়্যারলেস মানে হচ্ছে তার ছাড়া আমরা কোন কমিউনিকেশন গুলো করি, সেখানে আমরা কি কি ব্যবহার করি, যেমন ব্লুটুথ ইউজ করি, ব্লুটুথের হচ্ছে ফ্রিকোয়েন্সি কত, এটা প্যান নেটওয়ার্ক তৈরি করে, আর ব্যক্তিগত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর সর্বোচ্চ 100 মিটার মধ্যে হইতে পারে, এর কত, আর এখানে কয়টা হচ্ছে পিগো নেট থাকে, এই ব্লুটুথ যে নেটওয়ার্ক তৈরি করে এখানে হচ্ছে অনেকগুলা ওই যে স্লেপ নোট থাকে, সেগুলা বিষয়ে এখানে জানতে হবে, কতগুলা সক্রিয় থাকে কতগুলা নিষ্ক্রিয় থাকে, আর এর মানে ফ্রিকোয়েন্সি কত, এগুলা। আর এরা এটা এই বইয়ে নাই, সেটা আমাদের মাহবুব আমরা এখানে বই আছে যে, আর হচ্ছে এই আইটি পলি কত, এটা স্ট্যান্ডার্ড কত সেটা জানতে হবে। এটা হচ্ছে ব্লুটুথ হচ্ছে আইটি পলি 802.15। তারপরে ওয়াইফাই এর ক্ষেত্রে সেম, ওয়াইফাই এর পূর্ণরূপটা জানতে হবে, এটার হচ্ছে কি নেটওয়ার্ক তৈরি, ওয়াইফাই সাধারণত ল্যান নেটওয়ার্ক তৈরি, ডাবল ল্যান নেটওয়ার্ক তৈরি করে। তারপরে এইখান থেকে জানতে হবে এর ফ্রিকোয়েন্সিটা কত, তারপরে হচ্ছে এটা কত গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, এবং হচ্ছে আর ব্যাপ্তি কত, এটা সাধারণত পাশাপাশি মানে কয়েকশো মিটারের মধ্যে মানে থাকে, এটার ব্যাপ্তি থাকে। এবং হচ্ছে এটার স্ট্যান্ডার্ড কত, আইটি পড়লে 102.11 অনেকগুলো হয়, এই ভাষণ হয়, সেগুলো ওই বইয়ে দেওয়া আছে, ওইখানে ভাষণ করে একটা মুখস্থ করে নিলে হবে। তারপরে হচ্ছে ওয়াই ম্যাক্স যদি এখন ব্যবহার করা হয় না, তার ফ্রিকোয়েন্সি কত, এই ওয়াই ম্যাক্স এর হচ্ছে স্ট্যান্ডার্ড কত, সেগুলো একটু জানতে হবে, যে স্ট্যান্ডার্ড গুলো দেওয়া আছে ওই বইয়ে দেওয়া আছে, স্ট্যান্ডার্ড গুলো জানতে হবে। এবং ওয়াই ম্যাক্স আসলে কোথায় কোথায় ব্যবহার করি, যেমন পাহাড়ি দুর্গম এলাকায় যেখানে অনেক দূর বিস্তৃত ইন্টারনেট সেবা দেওয়া দরকার, সেখানে আমরা ওয়াই ম্যাক্স ব্যবহার করি। এটা সাধারণত 40-50 কিলোমিটার পর্যন্ত ব্যাপ্তি যায়। ওয়াই ম্যাক্স সাধারণত ম্যান নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে ওয়াই ম্যাক্স। আর এখানে দুইটা অংশ থাকে, একটা বেস স্টেশন, একটা অ্যান্টেনা যত থাকে,
সেটা দেখতে হবে এখানে। তারপরে যে মোবাইলের যে বিভিন্ন প্রজন্মগুলো আছে, কোন প্রজন্মের বৈশিষ্ট্যটা কি, কোন প্রজন্মে আমরা কি কি ব্যবহার করি, জিএসএম জিনিসটা কি, জিএসএম এর আন্ডারে মোবাইল ফোনগুলা কি কি সুবিধা দিত, কত কিলোমিটার পর্যন্ত যাইতো, তো সেটা দেখতে হবে। জিএসএম, সিডিএম আছে, সিডিএম কে যেমন হচ্ছে গ্রিন ফোন বলা হয়, এর হচ্ছে কিছু সুবিধা আছে সিডিএম এর। তারপর হচ্ছে রোমিং আছে, রোমিং জিনিসটা কি সেগুলো একটু দেখতে হবে। তারপরে এগুলা পূর্ণরূপ গুলা, জিএসএম মানে কি, সিডিএমএ মানে কি সেগুলা। তারপরে কোন প্রজন্মতে আমরা কোন কোন টেকনোলজি ব্যবহার করি, কোনটা বেশি ইউজ করা হয়েছে সেগুলো আমরা দেখতে হবে, বৈশিষ্ট্যগুলো দেখতে হবে, কোনটাতে আইপি ভিত্তিক নেটওয়ার্ক ইউজ করা হচ্ছে, কোনটাতে হচ্ছে আমার সার্কিট ভিত্তিক সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে, সেই বিষয়গুলোতে নজর দিতে হবে। তারপর চতুর্থ প্রজন্মতে আমরা কি কি সুবিধা নিতেছি, এর হচ্ছে স্পিড কত, এখানে যেমন চতুর্থ প্রজন্মের সাধারণত চতুর্থ প্রজন্মকে এলটিই বলা হয়, সেটা জানতে হবে। তারপরে এখানে আরো কিছু আমার ডেটা ট্রান্সমিশন স্পিডটা কত পাইতেছি সেটা জানতে হবে। তারপরে আছে পঞ্চম প্রজন্ম আছে যে লং টার্ম রেগুলেশন, এলটি। তারপরে দেখুন আছে পঞ্চম প্রজন্মতে আমরা কি করি। তৃতীয় প্রজন্মতে আমরা কোন কোন জিনিসগুলোতে সার্ভিস পাইছি, যেমন টেলিভিশন, ভিডিও কনফারেন্সিং, 3D টিভি এগুলা পাইছি। আর আমরা হচ্ছে পঞ্চম প্রজন্মতে হচ্ছে আমরা কি কি, যেমন মিমো পাইছি, মাল্টি ইনপুট মাল্টি আউটপুট। তারপরে যে RAT আছে, রেডিও অ্যাক্সেস টেকনোলজি আছে, এগুলা বিষয়ে জানতে হবে। এখানে আমরা এই যে 4K টেলিভিশন আমরা দেখতে পারবো, পিক্সেলটা আমরা দেখতে পারি, এগুলা বিষয়গুলো দেখতে হবে। সর্বশেষ প্রজন্ম কিন্তু পঞ্চম প্রজন্ম, যেটা বাংলাদেশে অলরেডি পরীক্ষামূলকভাবে চলতেছে। এটা গেলো। তারপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং আছে। কম্পিউটার নেটওয়ার্কিং এর হচ্ছে বিভিন্ন হচ্ছে এই যে যে এর উদ্দেশ্যগুলো দেখতে হবে, এমসিকিউ জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে প্রকার ভেদের মধ্যে হচ্ছে পার্সোনাল, লোকাল এরিয়া, এই টাইপের এগুলাতে বহুপদী প্রশ্ন কিন্তু দিতে পারে উনি, ঠিক আছে। এগুলা দিকে একটু নজর দিতে হবে, এগুলা যদি আপনার খুব ইজি পড়া, আপনাদের অনেক পড়ানো হয়েছে। তারপরে দেখেন এই যে সার্ভিস কাঠামো অনুসারে এগুলো একটু মনে থাকতে চায় না, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর হাইব্রিড নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার কি জিনিস, ক্লায়েন্ট সার্ভার কি, আর হাইব্রিড মানে কোনটা। যেমন পিয়ার টু পিয়ার যেটা হচ্ছে ইউজারের মধ্যে হচ্ছে একজন, মানে কোনো আলাদা কোনো মানে সার্ভার থাকবে না, সেটা হচ্ছে এই পিয়ার টু পিয়ার। না, ক্লায়েন্ট সার্ভার মানে এখানে সার্ভার থাকবে, সার্ভার সমস্ত সার্ভিস দিবে আর ক্লায়েন্ট সেটা রিসিভ করবে, ব্যবহার করবে। আর হচ্ছে এই সেন্ট্রালাইজ আর এই যে ডিস্ট্রিবিউট, এগুলো দেখার দরকার নাই। তারপর দেখেন হাইব্রিড নেটওয়ার্ক, সবগুলো একসাথে মিক্স করে যদি বানাই সেটা হাইব্রিড নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক আর প্রাইভেট নেটওয়ার্কটা দেখতে হবে কোনটা পাবলিক আর প্রাইভেট। তারপর যে ডিভাইস গুলো মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে হাব, মডেম, সুইচ, রাউটার, গেটওয়ে যেগুলা আছে, কোনটাতে হচ্ছে ডেটা ফিল্টারিং সম্ভব, কোনটাতে ডেটা ফিল্টারিং সম্ভব না। তারপরে হচ্ছে কোনটাতে আমার হচ্ছে ডেটা সংঘর্ষ ঘটায়, কোনটাতে ডেটা সংঘর্ষণ ঘটায় না। কোনটাতে আমরা নির্দিষ্ট কম্পিউটারকে তথ্য পাঠাতে পারি, কোনটাতে নির্দিষ্ট কম্পিউটারকে তথ্য পাঠানো যায় না, কোনটা একই প্রোটোকলে কাজ করে, কোনটা ভিন্ন প্রোটোকলে কাজ করে। এই টাইপের গুলা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। একেবারে এই ডিভাইস গুলা কিন্তু একবার ধারা মুখস্থ করতে হবে। এইখান থেকে একটা এমসিকিউ কিন্তু মাস্ট, এটা কিন্তু মিস নাই। উনি এই টাইপের এমসিকিউ গুলা দিবে। এইখানে দিয়ে যে একই প্রোটোকল ভিন্ন প্রোটোকল, এই লাইনে কিন্তু ঝামেলা বাজাবেন আপনারা। তারপর এনআইসি কার্ড মানে কি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো এইখানে এনআইসি কার্ডের মধ্যে আমরা একটু ডিটেলস, আমরা ওই বইয়ের মধ্যে আছে, আমরা এখানে ম্যাক অ্যাড্রেস ইউজ করি, ঠিক আছে। আমরা কোনটাতে আমরা হচ্ছে সুইচের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন আছে, তো সেগুলো একটু দেখতে হবে। যেমন গেটওয়ের ক্ষেত্রে কোনটা মানে কোন প্রোটোকল ইউজ করি সেগুলা। তারপরে টপোলজির ক্ষেত্রে, টপোলজি গুলো তো জানেন ইজি একবারে, খালি মানে কোন টপোলজির হচ্ছে মেকানিজম কিরম সেটা। তারপরে বাস টপোলজির ক্ষেত্রে আমরা দুইটা কিন্তু আলাদা টার্মিনেটর ইউজ করি, যে দুই পাশে থাকে সেটাকে টার্মিনেটর বলে। তারপর বাস টপোলজির সুবিধা অসুবিধা গুলো, এটা কোন নেটওয়ার্ক, বাস টপোলজি যেমন হচ্ছে ছোট আকার নেটওয়ার্কের জন্য খুব বিশ্বস্ত। তেমন হচ্ছে রিং টপোলজিতে কোনো সার্ভার কম্পিউটার থাকে না। তো সেক্ষেত্রে এই যে দেখা লাগছে এখানে দুই দুই প্রান্তে যেটা টার্মিনেটর থাকে, আর মাঝখানে যেটা থাকে সেটাকেই বলা হয় ব্যাকবোন বলা হয়। তারপর বাস টপোলজির সুবিধা তো জানেনই সব। তারপরে হচ্ছে রিং টপোলজির ক্ষেত্রে দেখেন এখানে কোনো কেন্দ্রীয় কোনো বা কম্পিউটার বা সার্ভার কম্পিউটার থাকে না। একটা কম্পিউটার ডেটা আসলে পরবর্তী কম্পিউটারে পাঠায়, কিন্তু এখানে কি উল্টা পাশে ডেটা যাইতে পারে না। প্রবাহ সংকেত কি একমুখী হয়, এখানে ডেটার সংঘর্ষ ঘটবে না, মানে একমুখী যাবে। আর এখানে প্রতিটি কম্পিউটারই সমান গুরুত্বপূর্ণ। অসুবিধা তো জানি, একটা সরাইলে সবগুলো নষ্ট হবে।
স্টার টপোলজি এরকম মাঝখানে যে ডিভাইসটা থাকে সেটাকে বলি আমরা হচ্ছে হাব বা সুইচ, একটা মাঝখানে ডিভাইস থাকে, সেই ডিভাইসকে হাব বা সুইচ বলা হয়। এই সুইচের সংখ্যা যত হবে ততগুলো কম্পিউটার যুক্ত করতে পারবো আমরা। এখানে যদি ইন্টেলিজেন্ট হাব ব্যবহার করি তাহলে নেটওয়ার্ক মনিটরে কাজ করা যায়, আমরা জানি ইন্টেলিজেন্ট হাব। তো সেটা দেখতে পাই হাব আর সুইচের মধ্যে পার্থক্যটা আমরা জানি। তারপর টি টপোলজির ক্ষেত্রে এটা হচ্ছে শাখা প্রশাখার মধ্যে বৃদ্ধি পাবে। আর এই যে মাঝখানে যে প্রথম যে কোম্পানি, এটাকে বলা হয় রুট কম্পিউটার বা সার্ভার কম্পিউটার। এখানে ডাটা প্রবাহ কিন্তু দ্বিমুখী হবে এবং কম্পিউটারগুলো বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকবে, এটা অনেক সময় লেখা থাকে। তারপরে ম্যাশ টপোলজির ক্ষেত্রে জানেন এটা হচ্ছে একটা সবচেয়ে সুবিধাজনক টপোলজি। আর এটা হচ্ছে আন্তঃসংযোগ থাকে এটার মধ্যে, সব মানে প্রতিটা কম্পিউটার প্রতিটার সাথে বিভিন্ন পথে যুক্ত থাকে। তারপরে এখানে আমরা তারের সংখ্যা বের করার জন্য আমরা এই n-1/2 হচ্ছে সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে তারের সংখ্যা বের করতে পারি। খুব ইম্পর্টেন্ট, একটা তারের সংখ্যা দিতে পারে একটা কম্পিউটার, বলতে পারে এতগুলো কম্পিউটার যুক্ত আছে, কতগুলো তারের সংখ্যা লাগবে, সূত্রটা মুখস্থ করলে একটা প্রশ্ন কমন মনে করো এইরকম। তারপরে হাইব্রিড সবগুলো মিলে একসাথে করে হাইব্রিড বানানো হয়। তারপরে ক্লাউড কম্পিউটিং, এইখান থেকে একটা এমসিকিউ কিন্তু মার্ক দিবে, ক্লাউড কম্পিউটিং এর যে সুবিধাগুলো কি কি আমরা সার্ভিস প্রদানের উপরে, মানে কি কি আমরা সুবিধাগুলো পাই। এই যেমন হচ্ছে কি কি 3 ধরনের ক্লাউড আছে, প্রাইভেট ক্লাউড আর পাবলিক ক্লাউড আছে। আর এখানে এই যে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা, অবকাঠামো সেবা কোনটা, ঠিক আছে, এই যে আইএএস, এবারে একটা প্রশ্ন দিছিল, এটা অনেকে ভুল করছে, পিএএস, এসএএস, সফটওয়্যার ভিত্তিক সার্ভিস, প্ল্যাটফর্ম ভিত্তিক সার্ভিস, অবকাঠামো সার্ভিস, কোনটার উদাহরণগুলো। এইখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই একটা। তো প্ল্যাটফর্ম ভিত্তিকের উদাহরণ কি, সফটওয়্যার ভিত্তিক সেবা কি। আর হচ্ছে এই যে সুবিধাগুলো, এই যে যত চাহিদা তত সার্ভিস, যত চাহিদা তত হচ্ছে এই সার্ভিস অন ডিমান্ড। আর এটা হচ্ছে যখন ইচ্ছা তখন পে অ্যাজ ইউ গো। মানে এইখান থেকে ছোট প্রশ্ন দিতে পারে, এমসিকিউ তো একটা মাস্ট, একটা না দুইটা এমসিকিউ দিবে, এরকম ব্যাপারটা হয়েছে এরকম, মানে একটা দিবে এইখান থেকে। তা এইখানে এই যে বোর্ডের এইখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা দেখতে পারি। জানানো হচ্ছে ওই যে বললাম এই যে ডেটা ফিল্টারিং কোনটাই সম্ভব, এটা সুইচ রাউটার, অনেকে ঝামেলা করেন, রাউটার দিয়ে দিবেন, আর সুইচ থাকলে সুইচ দিবেন, আর যদি দুইটাই থাকে তাহলে হচ্ছে রাউটার দেখায় দিয়ে। তারপরে হচ্ছে এগুলা এই যেখানে এই যে এখানে কিছু প্রশ্ন দিছে, এখানে 11টা দিছে, এখানে সৃজনশীল প্রশ্ন আছে, তো এগুলো খুব ইম্পর্টেন্ট, দেখে নিয়েন। আর যেটা বললাম ক্লাউড কম্পিউটিং একটু ভালো করে ওই বই থেকে দেখে নিয়েন সুন্দর করে, কারণ এইখান দিয়ে প্রশ্ন কিন্তু একটা ঝামেলা বাজাবে, আর আপনারা সেই ঝামেলায় পড়বেন। মানে প্রতিবারই এরকম হয়, ঝামেলা বাজাবেন আর একটা আপনার ওই ঝামেলায় আপনার ওই প্রশ্ন করবে, ওই ফাঁদে আপনারা পা দিবেন, ফাঁদে পা দিয়ে আপনারা হচ্ছে ওই একটা এমসিকিউ নষ্ট করবেন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এখান থেকে এমসিকিউ কিন্তু একটা নষ্ট করা যাবে না। তো এই হচ্ছে ব্যাপার এই অধ্যায়ের। তারপরে আমাদের যাইতে হবে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে তো এই যে সংখ্যা পদ্ধতির ইতিহাস আছে, এখান থেকে ইতিহাস গুলো একটু দেখে নিয়ে মাঝে সাঝে যদি এটা দিতে পারে, যদি এগুলো আমাদের কলেজ দেয় না, মহিলা কলেজে বেশি দেয়, তারপরেও একটু নজর দেখে নেই এই কাছে, সম্ভাবনা খুব কম, তারপরে একটু যদি সময় পান নজর দিয়েন, সমস্যা নেই। তারপরে সংখ্যা পদ্ধতি কোনটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর এই যে বাইনারি অক্টাল কোনটা, বেস টেস কত, ওই যে এমএসবি এলএসবি, এগুলার দিকে একটু নজর দিবেন কিন্তু, খুবই খুবই এগুলোর দিকে নজর দিবেন। তারপরে হচ্ছে এই এই যে বিভিন্ন সংখ্যার যোগগুলা এগুলা দিবে, একটা ঝামেলা করবে। আর একটা হয়তো একটা দশমিক সংখ্যা দিয়ে ওটা বাইনারি মান বের করতে পারে বা অন্য কোনো মান বের করতে বলতে পারে। আর একটা যেটা দিবেই সাধারণত ওই সংখ্যার পরবর্তী সংখ্যা বা পূর্ববর্তী সংখ্যা, বা একটা হেক্সাডেসিমেল সংখ্যার একটা আপনার একটা দিতে পারে, দিয়া বললো যে এই সংখ্যাটা হচ্ছে এই পরবর্তী যে হবে সেই সংখ্যাটা হচ্ছে মানে কি হবে, পরবর্তী সংখ্যাটা কি হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে উনি কিন্তু প্রায় দেয় পূর্ববর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা, আমরা জানি যে পূর্ববর্তী পরবর্তী সংখ্যা বের করতে গেলে ওই সংখ্যা পদ্ধতির নিয়ম অনুযায়ী আগে পিছিয়ে এক বিয়োগ করতে হয়। তারপরে যে কিছু দেখবেন যে হেক্সাডেসিমাল কিছু সিরিজ আছে কিন্তু, এই যে 4 8 তারপরে হচ্ছে সি, এইরকম একটা সিরিজ আছে, এই টাইপের গুলো আর বিয়োগ করবেন একটা সংখ্যাতে একটা পূর্ববর্তী সংখ্যা হেক্সাডেসিমালের, যেমন এফ এর পূর্ববর্তী সংখ্যা কত, 10 এর পূর্ববর্তী সংখ্যা কত, এইরকম এই টাইপের গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে বিভিন্ন সংখ্যার যে একটা সংখ্যা দিয়ে বলতে পারে 2 এর পরিপূরক কত, 12 2 এর পরিপূরক কত, 13 2 এর পরিপূরক কত, এই টাইপের প্রশ্নগুলা। তো এই টাইপ একটা পরিপূরক কিন্তু উনি দিবেই, না হইলে কিন্তু পূর্ববর্তী পরবর্তী সংখ্যা এরকম মানে দিবেই, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা এখানে বোর্ডে, আর এটা গেল তৃতীয় অধ্যায়ের কাহিনী। আর একটা ওই যে আমরা ওই যে এইখানকার ইউনিকোডের যে ASCII কোড, ইউনিকোড, এগুলা কোনটা কত বিটের,
বিসিডি কোড কোনটা কত বিটের, এগুলো একটু ভালো করে দেখতে হবে, কারণ এগুলা থেকে অনেক প্রশ্ন দিবে একটা করে। এই বাংলা লেখাগুলাতে আর প্রশ্ন একটা মাস দিয়ে রাখবে, ঠিক আছে? কোনটা তো অভিন্ন কত সংখ্যা ব্যবহার করা হয়, আস্কি কোডে কতগুলো বিট নিয়ে কাজ করা হয়, কোনটা কত বিট আছে, সেভেনে কত আছে, এইট আর আছে কত আস্কি কোডে, যে যে সর্ব বামে মানে ডানের বাম সরি বামের কোডটা যেটা আছে এটা আমরা হচ্ছে প্যারিটি বিট বলি, সেটা কোন কোন কাজে ব্যবহার করা হয় সেগুলা। আর একটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোড নিয়ে একটু বিস্তারিত পড়েন। ইউনিকোডের হচ্ছে 3টে স্ট্যান্ডার্ড থাকে আমরা জানি, আর ইউনিকোডের বিট সংখ্যা হচ্ছে 16। এটা গতবার এটা ঝামেলা করছেন, বিট সংখ্যা আর হচ্ছে স্ট্যান্ডার্ড। তো 3 ধরনের স্ট্যান্ডার্ড এখানে ব্যবহার করা হয় এই ইউনিকোডের ক্ষেত্রে। তা ইউনিকোডের হচ্ছে ইউনিকোড নিয়ে একটু বিস্তারিত বলেন, কারণ ইউনিকোড থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা প্রায় 80 থেকে 90%। তারপর দেখেন বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে উনি এই যে চার্ট দেখতেছেন, ওনার এই চার্ট খুবই 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 পছন্দ। এখান থেকে একটা কোনটা কোনটা কর্তৃত্ব উপপাদ্য, পরিস্থিতি উপপাদ্য, দ্বৈত পূরক, এই টাইপের উনি একটা প্রশ্ন কিন্তু দিয়ে রাখতে, আর একবার নির্ঘাত একটা কমন এখান থেকে। তারপরে বিভিন্ন হচ্ছে যে ডি মর্গানের সমীকরণ দিতে পারে, একটা সমীকরণ যে বলতে পারে ডি মর্গানের সমীকরণ কোনটা কি এটা। তারপরে হচ্ছে গেটের ক্ষেত্রে কোন কোন গেটের ক্ষেত্রে আমার হচ্ছে এই একটা গেট দিয়ে বলতে 2 ইনপুট বিশিষ্ট, সাপোজ 2 ইনপুট বিশিষ্ট নর গেটের বা ন্যান্ড গেটের আউটপুট 1 হবে কোন 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 শর্তে। এই শর্তগুলো আমরা শর্তগুলো জানি, মুখস্থ আছে আমাদের, লিখে দেওয়া আছে। কোন কোন কন্ডিশনে ন্যান্ড গেটের আউটপুট 1 আসে বা ন্যান্ড গেটের ইনপুট 0 আসে, কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে আমার হচ্ছে কোন কোন কন্ডিশনে কোন কোন গেটের হচ্ছে মান 1 আসে, সেই কন্ডিশন গুলা গেট গুলার কোনটাতে এই লজিক গুলা দেখবেন কোনটাতে, মানে বিশেষ করে সবগুলা গেটের লজিক ভালো করে দেখবেন। কোন কোন গেটে ইনপুট সবগুলো ইনপুট 0 দিলে আউটপুট 1 পাওয়া যায়, কোন কোন গেটে, কোন কোন গেটে সবগুলো ইনপুট 1 দিলে আউটপুট 0 পাওয়া যায়। তো এই টাইপের প্রশ্নগুলো একটু মানে মোট কথা হচ্ছে 7টা গেটের হচ্ছে সুন্দর করে লজিক গুলা ভালো করে দেখে যায়, সমীকরণ গুলা দেখে যায়, এইখান থেকে 3-4টা কমন পেয়ে যাবেন, মানে এই গেট গুলা খেলে ওইগুলা জানলে। তারপরে আর এই টাইপের প্রশ্ন উনি দেয়, গেট গুলাতে এরকম চিত্র দিয়ে মানে এমসিকিউ দেওয়ার সম্ভাবনা একেবারেই নাই। উনি হচ্ছে প্রশ্ন দিলে সব এইভাবে লেখা দিবে, মানে লেখা থাকবে যে 2 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে 1 পাইতে হলে কি করতে হবে, মানে মানে কন্ডিশন গুলা কি কি হবে, মানে এই টাইপের প্রশ্ন। তারপর হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট এরকম মানে এক্সঅর গেটের আউটপুট পাইতে হলে ইনপুট কোন কোনগুলো হবে বা সমীকরণটা কি হবে, এই রকম। বা কোন গেটে সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, মানে সকল ইনপুট 1 দিলে, বা কোন গেটে সকল ইনপুট 0 দিলে আউটপুট 0 হয় বা 1 হয়। মানে ওই যে গেট গুলা 7টা গেট আপনার কাছে, ওই 7টা যদি ভালো করে খালি ঝালাই আসতে পারেন, মানে কন্ডিশন গুলা সহ লিখে দিছি, মানে সত্য সারণী আর হচ্ছে কন্ডিশন গুলা যদি ভালো করে ঝালা ফিরে মুখস্থ করে আসতে পারেন, আর সমীকরণ গুলো সহ, দেখবেন এইখান থেকে আপনি 3-4টা এমসিকিউ একেবারে নির্ঘাত পেয়ে গেছেন। মানে এই অধ্যায় থেকে এমসিকিউ দিলে এই টপিকই এমসিকিউ দিতে পারে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা লাস্টের দিকে যাই, এই যে এয়ারডার, এনকোডার আর ডিকোডার। এনকোডার কি করে, ডিকোডার কি করে, এদের ইনপুট সংখ্যা কত দিলে কত আউটপুট পাওয়া যায় এটা। তারপরে এনকোডার কি কোনটা মানুষের বোধগম্য ভাষায়, কম্পিউটার বোধগম্য ভাষায় করে, কোনটা কম্পিউটার থেকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, এই প্রশ্নটা। তারপর হচ্ছে আর ওই যে ডিকোডারের ক্ষেত্রে যে ইনপুট কত দিলে আউটপুট কত পাওয়া যাবে, সেই সূত্রটা 2 টু দি পাওয়ার আর n সমান সমান 2 টু দি পাওয়ার n, এই সূত্র যদি আপনারা ভালো করে মুখস্থ করে দেন, এইখান থেকে একটা এমসিকিউ পাওয়া যাবে। মানে শুধু ওই কোনটার ইনপুট কত দিলে কত পাওয়া যায় সেটা, মানে এই টাইপের গুলো, মানে কোনটাতে কোনটা। তারপরে অ্যাডারের ক্ষেত্রে আমরা যোগফলের জন্য কোন গেট পাই, এক্সঅর গেট, আর ক্যারির জন্য আমরা হচ্ছে এন্ড গেট পাই। তারপরে এই টাইপের প্রশ্নগুলো একটু দেখেন। অ্যাডার দ্বারা কিন্তু আমরা ডেটা সংরক্ষণ করে রাখতে পারি না, খালি যোগ করি আমরা। তারপর রেজিস্টারের কাজ কিন্তু তথ্য ধারণ করে রাখা, মানে রেজিস্টার কিন্তু এই যে মেমোরির হচ্ছে উপাদান, তা এখানে তথ্য কিন্তু ধারণ করে। রেজিস্টারের কোনো প্রশ্ন থাকলে এরকম মেমোরি ধারণ মানে তথ্য ধারণ করতে পারবে, এর কাজ হচ্ছে রেজিস্টার ফ্লিপ ফ্লপ, এরা কিন্তু তথ্য ধারণ করে। আর অ্যাডার কিন্তু যোগ করে, এটা প্রশ্ন নেওয়া ঝামেলা বাজায় না। রেজিস্টার তথ্য ধারণ করবে, মেমোরি সংরক্ষণ করবে, আর ফ্লিপ ফ্লপ একই, ফ্লিপ ফ্লপ হচ্ছে মেমোরি ক্ষুদ্রতম উপাদান। তো এটা দেখতে হবে। তারপর হচ্ছে আর কাউন্টার আছে, কাউন্টারের কাজ হচ্ছে গণনা করা, মানে গণনা করে দেবে একটা বিভিন্ন, আসলে কাউন্টার আমরা কোথায় কোথায় ব্যবহার করি সেটা দেখতে হবে, ডিজিটাল ঘড়িতে বা বিভিন্ন এই যে আমাদের
ডিজিটাল ডিভাইস গুলাতে ব্যবহার করে, যেমন ইন্ডাকশনে বা রাইস কুকারে, এগুলাতে মানে কাউন্টার ব্যবহার করে নাম্বার কাউন্ট করে। তো সেগুলো একটু ভালো করে দেখতে হবে। তো এই যে এইখানে দিছে যে কত অক্ষরকে যে যে অনুক্রম, এই দেখেন এই যে অনুক্রম, এই যে এই টাইপের প্রশ্নগুলো। তারপরে যে মাইনাস এই যে 12 টুস কমপ্লিমেন্ট কত, তারপরে এই যে সংখ্যক হেক্সাডেসিমাল মান কত, এই যে একটা যে সকল গেটের ইনপুট 1 হলে আউটপুট 1 পাওয়া যায়। মানে এই প্রশ্নগুলা এত ইম্পর্টেন্ট, উনি মানে এই টাইপের প্রশ্নগুলো একটু ফলো করে ভালো করে প্রশ্নগুলো পড়ো বিভিন্ন গাইড থেকে, এই টাইপের। ঠিক আছে, তার এই টাইপের প্রশ্ন মানে চিত্র দিয়ে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা খুব কম আছে। তারপরে এই যে এক্স নর গেটের স্থলে কোন গেট বসালে আউটপুট 0 হবে, ওইটা তো এটারই প্রশ্ন হোক। তারপরে এই যে যেটা এই 9 নম্বর প্রশ্নটা দেখছেন কত ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্নগুলো একটা মান দিবে, সমকক্ষ মানগুলো বের করতে বলবে। তো এই টাইপের গুলা দেখলেই মেবি আমার মনে হয় প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে, যেগুলো বললাম এই টাইপের গুলো পড়লেই আর সমস্যা নাই। আর মানে আমরা গাইডের মধ্যে যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো পড়বো, আর হচ্ছে বইয়ের পিছনে বিভিন্ন সালের প্রশ্ন তো আছেই, সেগুলো দেখবো। আর আমি যে টপিকগুলোর কথা বললাম ওই টপিকগুলোর উপরে আপনারা নজর দিবেন। স্যার কিন্তু এমসিকে অনেক সময় একটু ক্রিটিক্যাল করে, এগুলো একটু পেশায় টেশায় দিয়ে ক্রিটিক্যাল করে ফেলায়, বিশেষ করে বহুপদী প্রশ্ন দিয়ে। বহুপদী প্রশ্ন থাকার সম্ভাবনা বেশি বেশিরভাগগুলি। তাহলে সেক্ষেত্রে এগুলা শুধু দেখলেই হবে, আর বাড়তি ঝামেলা করার দরকার নাই। মানে মোটামুটি আর বোর্ডের প্রশ্ন তো এর আগে যেগুলো লিখে দিছিলাম কলেজ বন্ধের আগে বলে দিছিলাম, সেগুলাই দেখলে হবে। নতুন করে আর কিছু মানে ওগুলা দেখলে নতুন করে বলতে আরো কিছু মানে যেগুলা পড়ছি আমরা সবই দেখবো, মানে ওগুলাই শুধু খালি দেখলে তো সমস্যা। মানে কেউ দেখে বলে যায় যে ওই কটা প্রশ্নই পড়লাম কমন পড়লো না, তাইলে সমস্যা। কিন্তু মানে প্রশ্ন সবই পড়তে হবে। এখন কমন হচ্ছে পড়ুক আর না পড়ুক সেটা পরের ব্যাপার, কিন্তু খালি ওই আমি যে কটা লিখে দিছিলাম ওই কটাই পড়ে গেলে তো কমন পড়ার নিশ্চয়তা তো আরো কমে যাবে, মানে হার অনেক কমে যাবে। কারণ ওইখানে তো লিমিটেড প্রশ্ন লিখে দেওয়া হয়েছে, একেবারে প্রতিটা অধ্যায় থেকে 2টা 3টা করে প্রশ্ন লিখে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রশ্নের পরিমাণ কিন্তু অনেক কম। কেউ যদি মনে করে না এখানে অনেকগুলা প্রশ্ন আছে, না, অনেকগুলা প্রশ্ন কিন্তু নাই, একেবারে লিমিটেড প্রশ্ন লিখে দেওয়া হয়েছে, খুবই সংখ্যায় কম, যেগুলা দ্বারা হচ্ছে মানে কমন পড়ার মানে হ্যাঁ কমন পড়বে না এমনটা না, কিন্তু ওইখান থেকেই পইরা খুব মানে ফুল অ্যান্সার করতে যাওয়া খুব বোকামি হবে। তো এগুলো একটু ভালো করে দেখেন, মানে এই অধ্যায়গুলাতেই বিশেষ করে গেটের প্রশ্নগুলা থেকে যেটা বললাম যে গেটের থেকে বেশি কমপ্লেক্স প্রশ্ন করবে না, যারা গেট ভালো করে পড়েন নাই তারা হচ্ছে 7টা গেটের হচ্ছে বিস্তারিত, ডি মর্গানের উপপাদ্য, ওই 2টা উপপাদ্য, আর গেট গুলার কন্ডিশন, কোন গেটের কন্ডিশনে কোন গেট হয়, কোনটার সমীকরণ কি। আর একটা বললাম এই যে কাউন্টার আর রেজিস্টার থেকে বললাম, যেটা বললাম এটা যোগ করে আর ডেটা সংরক্ষণ করে রাখার কাজ করে রেজিস্টার, ফ্লিপ ফ্লপ এরা ডেটা সংরক্ষণ করার কাজ করে। আর এনকোডার ডিকোডারের ক্ষেত্রে বললাম যে কোনটার ইনপুট কত দিলে কোনটার আউটপুট কত পাওয়া যাবে, এইটা। আর দশমিক সংখ্যার মানে আর এমনি অঙ্কর ক্ষেত্রে বললাম যে একটা সংখ্যার হচ্ছে দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল বের করতে বলতে পারে, বা ওই যে সিরিজগুলো থাকতে পারে, অথবা হচ্ছে কোন একটা সংখ্যার হচ্ছে ওই যে বিসিডি মান বের করতে পারতে বা টুস কমপ্লিমেন্ট বের করতে পারে, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে এই অধ্যায়ের প্রশ্নগুলোর মধ্যে, এমসিকিউ গুলোর মধ্যে। সো এইগুলা পড়লে আমার মনে হয় ফুল অ্যান্সার করা যাবে। এর আগের বার প্রশ্নগুলো এরকমই ছিল। তারপরে হচ্ছে আমরা গাইডের প্রশ্নগুলো যে পড়ি কমন পড়বো, কিন্তু যারা গাইডের প্রশ্নগুলো পড়তে পারে না তার এই প্রশ্নগুলো আগে পড়ে তারপরে গাইডের প্রশ্নগুলো পড়তে হবে। মানে টপিক গুলো বই থেকে টপিক গুলো আগে পড়তে হবে, যেহেতু উনি গাইড থেকে হুবহু প্রশ্ন কম তুলে দেয়, বই থেকে তুলে দেয়, অতএব বই পড়াটা একেবারে জরুরি। এর আগের বারও এরকম প্রশ্নগুলো করছে। তো দ্বিতীয় অধ্যায়ের দিকে একটু ভালো করে নজর দিন, কারণ দ্বিতীয় অধ্যায়ের দিকে অনেক কমপ্লেক্স টাইপের প্রশ্ন হতে পারে, আবার সোজাও টাইপের প্রশ্ন হতে পারে। বিশেষ করে প্রথম অধ্যায়ে থেকে হচ্ছে রিডিংটা ভালো করে পড়তে হবে, তা না হলে কিন্তু অ্যান্সার করা ক্রিটিক্যাল হয়ে যাবে। আর তৃতীয় অধ্যায় অবশ্য সোজা, যেটা বললাম তৃতীয় অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যে কয়টা টপিক বললাম। মানে আমি আবার বলি তৃতীয় অধ্যায় থেকে হচ্ছে ওই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এগুলো একটু দেখতে হবে ভালো করে। তারপর হচ্ছে এই যে এলএসবি এমএসবি টা, তারপর হচ্ছে বিভিন্ন সংখ্যার রূপান্তর গুলা, আর বিশেষ করে ধারা। ধারা বলতে হেক্সাডেসিমালের ধারা বেশি ইম্পর্টেন্ট। মানে ধারা দিলে হেক্সাডেসিমালের ধারা দিতে পারে। আর পূর্ববর্তী সংখ্যা আর পরবর্তী সংখ্যা, এটা অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমালের মধ্যে দিতে পারে পূর্ববর্তী সংখ্যা যে আর পরবর্তী সংখ্যা বলে। আর এই যে দুইয়ের পরিপূরক বের করতে বলতে পারে এই অধ্যায় থেকে এইরকম। আর হচ্ছে ইউনিকোডের ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট, ইউনিকোডে আমরা কত বিট ইউজ করি, কতগুলি স্ট্যান্ডার্ড আছে, কোন কোন ভাষার ক্ষেত্রে ইউজ করি, সেগুলো একটু ইম্পর্টেন্ট। আর
গেটের ক্ষেত্রে তো বললামই, যেগুলা বললাম সেগুলাই, এর বাইরে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু যাদের ভালো প্রিপারেশন তারা আছে তারা তো করবেনই, আর যাদের নর্মাল প্রিপারেশন তারা এইগুলো দেখলেই হয়ে যাবে।